হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রিপোজিশন পার্ট 2 নিয়ে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার ফলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিপোজিশন পার্ট 2 আলোচনা করার আগে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে ইতিমধ্যে প্রিপোজিশনের উপরে পার্ট 1 একটি ক্লাস আমাদের হয়েছে, যে ক্লাসে প্রিপোজিশনের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই প্রিপোজিশনের ক্লাস শুরু করার আগে সেই প্রিপোজিশনের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশনগুলো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। তাই তোমরা যারা পার্ট 1 ক্লাসটি এখনো দেখোনি, তোমরা পার্ট 1 এর ক্লাসটি দেখে নিয়ে তারপর পার্ট 2 ক্লাসটি কন্টিনিউ করবে। আজকের পার্ট 2 ক্লাসে আমি মূলত প্রিপোজিশনের যে ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি বেসিক লেভেল থেকে শুরু করছি। প্রথমত, এই প্রিপোজিশন কোনগুলো? আজকাল আমরা যখনই ইংরেজি পড়তে যাই সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড দেখে থাকি, যেই ওয়ার্ডগুলো এরকম কিছু ওয়ার্ড, যেমন অন হতে পারে, অফ হতে পারে, ইন হতে পারে, ওভার হতে পারে, আউট হতে পারে, টু হতে পারে, তারপর ফর হতে পারে, এবং এই ধরনের আরো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইংরেজি সেন্টেন্সে দেখে থাকি। এবং এই প্রত্যেকটা ওয়ার্ড সাধারণত একটা সেন্টেন্সে নাউনের আগে ব্যবহার করা হয়। এই ওয়ার্ডগুলোই হচ্ছে সাধারণত প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ডেফিনেশনটা যদি আমরা এক পলক দেখে নিই, যেটা আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম এবং আজকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ডেফিনেশন আলোচনা করার আগে পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, সেই 8 প্রকার পার্ট অফ স্পিচ আমরা প্রত্যেকে জানি। নাউন, প্রনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে তোমরা প্রত্যেকে জানো। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যেই তুমি দেখো প্রিপোজিশনটা রয়েছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই প্রিপোজিশন, অর্থাৎ এই প্রিপোজিশনটা কোথায় থেকে এসেছে? এটা পার্ট অফ স্পিচ থেকে এসেছে, অর্থাৎ সেন্টেন্সের একটা পার্টই হচ্ছে এই প্রিপোজিশন। এই প্রিপোজিশনের ডেফিনেশনটা চলো আমরা এক পলক দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে সকল পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমরা যে 8 প্রকার দেখেছি পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে যে সকল পার্ট অফ স্পিচ গুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, আমি একটু আগেও বলেছিলাম প্রিপোজিশনগুলো আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? নাউনের আগে ব্যবহার করি, অথবা প্রনাউনের আগে আমরা ব্যবহার করি। বাক্যের অন্য নাউন বা প্রনাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের প্রিপোজিশন বলে। অর্থাৎ একটা বাক্যে এক বা একাধিক নাউন থাকতে পারে, প্রনাউন থাকতে পারে। তো এই প্রিপোজিশনগুলো সাধারণত কোনো একটা নাউনের আগে বা কোনো একটা প্রনাউনের আগে আমরা ব্যবহার করি। ব্যবহার করার ফলে একটা বাক্যে অন্য যে নাউন বা প্রনাউন থাকে তার সাথে একটা রিলেশন তৈরি করে বাক্যের অর্থটাকে স্পষ্ট করে তোলে আমাদের সামনে। তো সেটাই হচ্ছে সাধারণত প্রিপোজিশন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই এক্সাম্পলের কথাই আমি গতকালকে বলেছিলাম আমার গত ক্লাসে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন শব্দটা, এই যে অনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিপোজিশন। জাস্ট একবার এই অনটাকে বাদ দিয়ে চিন্তা করো, আমরা যদি অনটাকে ছেড়ে দেই তাহলে দ্য বুক ইজ, আরেকটা হচ্ছে দ্য টেবিল। দি বুক ইজ এবং দ্য টেবিল, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক থাকছে না, বা বইটি, টেবিলটি, কোনো অর্থ কিন্তু প্রকাশ পায় না। অনের অর্থ কি? অনের অর্থ হচ্ছে উপরে, তাহলে বইটি হয় টেবিলের উপরে, তাহলে দেখো খুব সুন্দর একটা অর্থ তৈরি হয়ে গেছে। এবং পাশাপাশি এই টেবিলের সাথে এই বুকের একটা রিলেশন বা একটা সম্বন্ধ তৈরি করে দিয়েছে। সুতরাং এই অনটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। এটাই এখানে বলা হয়েছে যে অন শব্দটা বুক এবং টেবিলের মধ্যে একটা সম্বন্ধ প্রতিষ্ঠা করে বাক্যের অর্থ সম্পন্ন করেছে, তাই অন হলো একটা প্রিপোজিশন। এরকম ভাবে আমরা যত প্রিপোজিশনে ব্যবহার করব, প্রত্যেকটা প্রিপোজিশনের কাজ একটাই হবে, সেটা হচ্ছে বাক্যের মধ্যে বিভিন্ন নাউনগুলো বা প্রনাউনগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিয়ে বাক্যের অর্থটাকে সুস্পষ্ট করে তোলা। যাই হোক, আমরা আজকে এক এক করে প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখে নেব। তো আমার এই ক্লাসটা হচ্ছে একটা বেসিক ক্লাস। আমি যে ব্যবহারগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা কমন ব্যবহার, একদম বেসিক লেভেলের ব্যবহার। এই বেসিক লেভেলগুলো শেখার পর আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করাবো। সুতরাং আমি এখানে যে ব্যবহার দেখাচ্ছি তোমরা হয়তো ভাববে শুধু এইটুকুই ব্যবহার, আরো তো অনেক ব্যবহার আছে। হ্যাঁ, অনেক ব্যবহার আছে, এবং এক একটা প্রিপোজিশনের প্রচুর ব্যবহার রয়েছে। এবং ওই ব্যবহারগুলোর উপর আমাদের যে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে আমি পিডিএফ ফাইল অলরেডি আপলোড করে দিয়েছি। সেখানে প্রিপোজিশনের ইতিবৃত্তান্ত সবকিছু আছে। এবং ওই পিডিএফটা তোমরা যখন স্টাডি করবে তখন তোমাদের মনে হবে যে না, প্রিপোজিশনের ব্যবহার এর চেয়ে বেশি আর হতে পারে না। আমি হিউজ পরিমাণে দিয়েছি, এক্সাম্পল সহকারে দিয়েছি, যেগুলো পড়লে সম্পূর্ণ হয়ে যাবে।
তো ওই অ্যাডভান্স লেভেলের নোটসটা স্টাডি করার আগে অবশ্যই তোমাদের বেসিক লেভেলের আলোচনাটা দেখতে হবে। চলো আমরা ওয়ান বাই ওয়ান ব্যবহারগুলো দেখে নিই। ইন বলতে আমরা সাধারণত কি বুঝি? যেমন আমরা ইন বলতে সাধারণত মধ্যে বুঝি, কোনো কিছুর মধ্যে থাকা, এই অর্থে আমরা সাধারণত ইন ব্যবহার করে থাকি। যেমন বড় শহর, মাস, বছর, এভরিথিং, মর্নিং প্রভৃতির আগে ইন বসে। আমি এখানে সাধারণত দেখিয়ে দিলাম যে কোথায় ইনটা আমরা ব্যবহার করব। কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা বিগ সিটি বা বড় শহরের কথা যদি বলা থাকে, যদি কোনো মাসের নাম উল্লেখ থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ধরনের নামগুলো যদি মেনশন থাকে, কোনো একটা বছরের নাম যদি মেনশন থাকে, এভরিথিং, মর্নিং, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো, তাহলে সবগুলোর আগেই তোমাকে ইন ব্যবহার করতে হবে। কোনো কিছুর ভেতরে এবং কোনো কিছুর মধ্যে আছে বোঝাতে আমরা ইন ব্যবহার করি, যেটা আমি শুরুতে বলেছিলাম যে কোনো কিছুর মধ্যে অর্থে সাধারণত ইনটা আমরা বলে থাকি। তো এখানে আমরা পরপর ইনের ব্যবহার দেখেছি। যেমন উই লিভ ইন ক্যালকাটা, এখানে দেখো তুমি ক্যালকাটা নামের আগে আমি ইন ব্যবহার করেছি। কেন? কারণ ক্যালকাটাটা হচ্ছে একটা বড় শহর, কারণ এখানেই বলা হয়েছে যে বড় শহর বোঝাতে তার আগে আমরা ইন ব্যবহার করব। তারপর দেখো হি ইজ প্লেয়িং ইন দি ফিল্ড, সে মাঠের মধ্যে খেলছে। এই যে মধ্যে বুঝাতে, কোনো কিছুর ভেতরে এবং কোনো কিছুর মধ্যে আছে বুঝালে ইন বসে। তাহলে ইন দ্য ফিল্ড মানে মাঠের মধ্যে, ইন দ্য পন্ড, ইন দ্য স্কাই। তো এইভাবে আমরা ইনটা ব্যবহার করব কোনো কিছুর মধ্যে অর্থে বোঝাতে। তারপরে চলো আমরা অ্যাট এর ব্যবহার দেখি। একটু আগে আমি বলেছিলাম যে ইনের ব্যবহার শুধুমাত্র পার্টিকুলার এগুলোই না, তো এগুলো হচ্ছে কমন ব্যবহার। সাধারণভাবে আমাদের পরীক্ষাতে এই ধরনের যে কমন সেন্টেন্স গুলো আসে, সেগুলোর মধ্যে সাধারণত এই জায়গাতে আমরা এই ইন বা এখন আমি যে প্রিপোজিশন গুলো দেখাবো এগুলো ব্যবহার করবো। একদম বেসিক লেভেল নিয়ে আমি কথা বলছি। তো এই ক্ষেত্রে অ্যাট এর যে ব্যবহারটা সেটা দেখো। অ্যাটটা আমরা কোথায় ব্যবহার করি? যেমন এখানে বলা হয়েছে গ্রাম, কোনো একটা গ্রামের নামের আগে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করব। ছোট্ট শহর যদি বোঝায়, সেই ছোট্ট শহরের নামের আগে আমরা অ্যাড ব্যবহার করব। সময়ের আগে আমরা অ্যাড ব্যবহার করব। যেমন সময় আমাদের 2 PM, 10 AM, এই যে সময়গুলো, এগুলোর আগে আমরা অ্যাড ব্যবহার করব। তারপর ডন, নোন, নাইট, এগুলো কি সময়ের এক একটা পার্ট, এগুলোর আগে আমরা সাধারণত অ্যাড ব্যবহার করব। যেমন এক্সাম্পল হিসেবে আই লিভ অ্যাট ভ্যালিজ, আমি গ্রামে থাকি। আবার যে কোনো একটা ভ্যালিজের নাম হতে পারে বা কোনো একটা ছোট্ট জায়গা হতে পারে, সে ছোট্ট জায়গা বা ছোট্ট প্লেস বোঝাতে তার আগে আমরা অ্যাড ব্যবহার করব। উই শ্যাল রিটার্ন অ্যাট নাইট, এক্ষেত্রে দেখো নাইটের আগে আমরা অ্যাড ব্যবহার করে দেখিয়েছি। এরকম ভাবে যে কোনো সময় যদি আমরা বোঝাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে। পাশাপাশি ডন, নোন, ডন মানে কি একদম প্রত্যুষ যে সময়টা, ভোরের আগের সময়টা। তারপর নুন, দুপুরবেলা যে সময়টা বোঝায়। নাইট, রাত্র যে বোঝায়। এগুলোর আগে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করব। নেক্সট দেখো ইনটুর ব্যবহার। ইনটুটা আমরা এই ইনটুটা একটা কোন ধরনের প্রিপোজিশন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখানে দেখো পাশাপাশি দুইটা প্রিপোজিশন আছে, ইন এবং টু, দুইটা মিলিয়ে কিন্তু একটা ডাবল প্রিপোজিশন হয়েছে। তো এই ইনটুটা আমরা কোথায় ব্যবহার করব? বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝালে তার আগে ইনটু বসে। বাইরে থেকে ভেতরে, যেমন কলমটা বাইরে আছে, আমি আমার পকেটের ভিতরে ঢুকালাম। আমার হাতে কলমটা আছে, আমি ড্রয়ারের ভিতরে ঢুকালাম। ওই লোকটি বাইরে আছে, বাইরে থেকে সে রুমের ভিতরে ঢুকলো। এইভাবে আমরা ইনটুটা ব্যবহার করে থাকি। যেমন হি এন্টার্ড ইনটু দ্য শপ, সে দোকানের ভিতরে প্রবেশ করলো। আগে কোথায় ছিল? দোকানের বাইরে ছিল। এখন সে দোকানের ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছে। আমি আমার কলমটাকে টেবিলের ভিতরে, টেবিলের ড্রয়ারের ভিতরে রেখে দিলাম, সেক্ষেত্রে আমাকে ইনটু ব্যবহার করতে হবে। এবার চলো আরেকটা ব্যবহার হচ্ছে আমাদের অনের ব্যবহার। অনটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? যেমন কোনো কিছুর উপর ছুঁয়ে থাকা অবস্থা বোঝালে, কোনো বার বা তারিখ বোঝালে তার আগে অন বসে। দুইটা বেসিক ব্যবহার। কোনো কিছুর উপর ছুঁয়ে থাকা অবস্থা, যেমন আমি যদি কলমটা টেবিলের উপরে রাখি, বইটা টেবিলের উপরে রাখি, তখন এই কলমটা বা বইটা টেবিলটাকে টাচ করবে, এটাকে ছুঁয়ে থাকবে। দ্য পেন ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তো এইভাবে আমরা অনটাকে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে। দ্বিতীয়ত বলা হয়েছে কোনো বার বা তারিখ বোঝালে, যেমন অন সানডে, অন মানডে, অন টুইসডে, অন উইকনেসডে। এইভাবে কোনো একটা বার যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। কোনো তারিখ যদি বোঝায়, যেমন অন 21 জানুয়ারি, অন 15 আগস্ট, অর্থাৎ এরকম যে কোনো একটা তারিখ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা সাধারণত অনটা ব্যবহার করব। যেমন এই ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হয়েছে পুট ইট অন দ্য টেবিল, এটাকে টেবিলের উপরে রাখো। তো টেবিলের উপরে যখন আমি এটা রাখবো, টেবিলটাকে অবভিয়াসলি এটা ছুঁয়ে থাকবে, টাচ করে থাকবে। উই শ্যাল গো দেয়ার অন ফ্রাইডে, এক্ষেত্রে দেখো ফ্রাইডের আগে অন ব্যবহার করা হয়েছে। মানডে, টুইসডে, উইকনেসডে, থার্সডে, ফ্রাইডে, প্রত্যেকটা বারের আগে আমাদেরকে অন ব্যবহার করতে হবে। নেক্সট দেখো ওভারের ব্যবহারটা। ওভার সাধারণত আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব?
যে কোনো কিছু না ছুঁয়ে উপর দিয়ে যদি চলে যায় সেই অর্থে আমরা ওভার ব্যবহার করবো। যেমন এরোপ্লেন গুলো আমাদের বিল্ডিং, আমাদের গাছপালা এগুলোকে না ছুঁয়ে কিন্তু তার উপর দিয়ে চলে যায়। ফুটবল খেলাতে আমরা অনেক সময় দেখি ফুটবলটা গোল পোস্টটাকে টাচ না করে তার উপর দিয়ে চলে যায়। আমরা অনেক সময় দেখি যে কোনো কিছুকে টাচ না করে তার উপর দিয়ে লাফ দিয়ে কোনো কিছু চলে যায়। তো এইভাবে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া অর্থ বোঝাতে আমরা সাধারণত ওভার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। দ্য বল ওয়েন্ট ওভার দ্য গোল পোস্ট, অর্থাৎ গোল পোস্টের উপর দিয়ে বলটা চলে গেছে এবং সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? ওভার ব্যবহার করেছি। নেক্সট দেখো বাইয়ের ব্যবহার। বাইটা আমরা কোথায় ব্যবহার করব? আমি তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে শুধুমাত্র একটা প্রিপোজিশন দিয়ে আমি একটা ক্লাস কাটিয়ে দিতে পারবো। আমি যদি ইনের ব্যবহার বলি, আমি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলেও ইনের ব্যবহার শেষ করতে পারবো না। কিন্তু আমি এক্ষেত্রে শুধু বেসিক ব্যবহারগুলো নিয়েই কথা বলছি, কারণ এই বেসিক বিষয়গুলো তোমাদের সবার আগে জানতে হবে, তারপর অ্যাডভান্স লেভেলে তোমাদের ক্লাস করতে হবে। তো আমরা অ্যাডভান্স লেভেলেও ক্লাস করাবো। তো এখন আমরা বেসিক লেভেলে ক্লাস করাচ্ছি এবং আজকে একটা ক্লাসেই যে প্রিপোজিশনগুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসে সবগুলো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আমি কথা বলছি। এবং এই বেসিক ক্লাসটা করার পরেই তোমরা আমার যে পিডিএফ ফাইলটা রয়েছে অ্যাপের মধ্যে ওইটা স্টাডি করবে এবং অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করবে। তো বাইয়ের ব্যবহার, আত্মহত্যা করে মারা যাওয়া বোঝালে বাই বসে। তো এক্ষেত্রে যেহেতু মারা যাওয়ার একটা প্রসঙ্গ এসেছে, তো বিভিন্নভাবে মারা যেতে পারে এবং এক একটা ক্ষেত্রে আমরা এক একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। যেমন এই ক্ষেত্রে আত্মহত্যা করে মারা যাওয়া বোঝাতে বাই বসে, যেমন হি ডাইড বাই হ্যাঙ্গিং, সে ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল। এই ক্ষেত্রে হ্যাঙ্গিংটা ওয়ান কাইন্ড অফ সুইসাইড, আত্মহত্যা করে মারা যাওয়া, এই জন্য এই ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়েছে। এবার যদি কেউ কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে আমাদের অফ ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হবে। এবার যদি কেউ যদি দেশের জন্য জীবন উৎসর্গ করে নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে সেক্ষেত্রে আমাদের ফর ব্যবহার করতে হবে। এবার কেউ যদি হার্ড ওয়ার্ক, ওভার ওয়ার্ক বা অ্যাক্সিডেন্টে মারা যায় সেই ক্ষেত্রে আমাদেরকে ফ্রম ব্যবহার করতে হবে। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর বাইয়ের আরেকটা ব্যবহার, তোমরা ভয়েসের নাম শুনেছো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে যখন আমরা প্যাসিভ ভয়েসে কোনো একটা সেন্টেন্সকে আমরা কনভার্ট করব তখন কোনো কিছুর দ্বারা অর্থ বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। এই হচ্ছে সাধারণত বাইয়ের কমন ব্যবহার। যেমন ইট ওয়াজ ডান বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটা রয়েছে এবং এই ক্ষেত্রে আমি বাই ব্যবহার করেছি, যেমন তার দ্বারা এটা করা হয়েছে। নেক্সট দেখো উইথের ব্যবহার। আমরা উইথ কোথায় ব্যবহার করব? উইথ সাধারণত কোনো কিছুর দ্বারা অর্থে বা কারোর সঙ্গে অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যেমন অ্যাক্টিভ ভয়েসে কোনো কিছু দ্বারা অর্থ বোঝালে তার পূর্বে উইথ ব্যবহার করা হয়। একটু আগে আমি ভয়েসের কথা বলেছি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তোমাদের সিলেবাসে ভয়েস আছে এবং ভয়েস নিয়েও আমি ক্লাস করাবো। তো সাধারণত প্যাসিভ ভয়েসে আমরা দ্বারা অর্থে বাই ব্যবহার করি আর অ্যাক্টিভ ভয়েসে আমরা দ্বারা অর্থে আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন কাট দ্য অ্যাপেল উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে আপেলটা কাটো। তো উইথ এখানে দিয়ে অর্থে ব্যবহার হয়। যেমন আই রাইট উইথ এ পেন, আমি একটা কলম দিয়ে আমি লিখি। তো এই ক্ষেত্রে উইথটা দ্বারা অর্থে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখি চলো আফটারের ব্যবহার। আফটার প্রত্যেকেই বুঝো, আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ পরে অর্থ বুঝালে যে কোনো একটা সেন্টেন্সে যখন পরে অর্থ বুঝাবে সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। যেমন আই শ্যাল গো হোম আফটার 5 মিনিটস, মানে 5 মিনিট পরে আমি বাড়িতে যাব, অর্থাৎ এক্ষেত্রে পরে অর্থে আফটার ব্যবহার করা হয়েছে। এবার চলো আমরা বিফোরের ব্যবহার দেখে নিই। বিফোর হচ্ছে পূর্বে, আফটার মানে পরে আর বিফোর মানে হচ্ছে পূর্বে। যেমন পূর্বে অর্থ বুঝালে বিফোর ব্যবহার করা হয়। যেমন শি রিচড দেয়ার বিফোর ইউ, তোমার আগে সে সেখানে পৌঁছেছিল। তো এই ক্ষেত্রে আগে বা পূর্বে অর্থ প্রকাশ করতে বিফোরটাকে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো উইদিন, এটাও একটা ডাবল প্রিপোজিশন, কারণ এই ক্ষেত্রে উইথ আছে এবং ইন আছে। তো উইদিনটা আমরা সাধারণত একটা সময়ের মধ্যে এরকম অর্থ বোঝাতে ব্যবহার করে থাকি। যেমন কোনো কিছুর মধ্যে, এই সময়ের মধ্যে, 10 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে, এই ধরনের অর্থ যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করব। যেমন ইউ মাস্ট কাম ব্যাক উইদিন 1 আওয়ার, যে 1 ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই কি করতে হবে? কাম ব্যাক করতে হবে, ফিরতে হবে, ফিরে আসতে হবে। নেক্সট দেখো ফরের ব্যবহারটা। ফরটা আমরা কোথায় ব্যবহার করি? কিছুক্ষণ আগে আমি কথা প্রসঙ্গে ফরের একটা ব্যবহার বলেছিলাম যে মারা যাওয়া অর্থে আমরা ফর ব্যবহার করি এবং ওই মারা যাওয়াটা হবে ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস, উৎসর্গ করা। তো কোনো জায়গার উদ্দেশ্যে অর্থ বোঝাতেও ফর ব্যবহৃত হয়। যেমন আমি কোনো একটা জায়গার উদ্দেশ্যে আমি যাত্রা করলাম, উই স্টার্ট ফর দিল্লি, যেমন আমরা দিল্লির উদ্দেশ্যে আমরা যাত্রা করি। তারপর কারু বা কোনো কিছুর জন্য বোঝাতেও ফর ব্যবহার করা হয়, কারণ ফর মানে হচ্ছে জন্য। তো দিস বুক ইজ ফর ইউ, এই বইটা হচ্ছে তোমার জন্য। তো এই ক্ষেত্রে ফরটা আমি জন্য অর্থে ব্যবহার করেছি।
জীবন উৎসর্গ করে মারা যাওয়া বোঝালে, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যেমন এক্সাম্পল হিসেবে গান্ধীজি ডাইড ফর আওয়ার কান্ট্রি, এক্ষেত্রে ডাইডের পরে আমরা ফর ব্যবহার করেছি। এক্ষেত্রে যদি দেশের জন্য না হয়ে অ্যাক্সিডেন্টে হতো তখন আমরা ফর ব্যবহার করতে পারতাম না, বা কোনো একটা রোগে যদি মারা যেত সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারতাম না। একমাত্র জীবন উৎসর্গ করে মারা যাওয়া অর্থ বোঝালে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। নেক্সট প্রিপোজিশনটা হচ্ছে সিন্স। সিন্স বলতে আমরা বুঝি যে একটা সময় থেকে, যেমন কোনো কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় হতে বোঝালে সিন্স ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল হিসেবে আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং, আমি সকাল থেকে এটা করছি, আমি 10টা থেকে এটা করছি, আমি গতকাল থেকে এটা করছি। আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স ইয়েস্টারডে, আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স 9 AM, আমি সকাল থেকে এটা করছি। অর্থাৎ একটা সময় থেকে যদি বোঝায় কোনো কাজ করা এবং এখনো চলছে, সেই অর্থে আমরা সাধারণত এই সিন্স ব্যবহার করে থাকি। নেক্সট যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে ফ্রম। ফ্রম মানে কি? হইতে থেকে, অর্থাৎ কোনো কিছু থেকে, কোনো কিছু হইতে, এই অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। কোনো স্থান বা কোনো কিছু হতে বা থেকে বোঝালে তার আগে কি হয়? ফ্রম ব্যবহার হয়। যেমন আই হ্যাভ কাম ফ্রম আগরতলা, আমি এসেছি কোথায় থেকে? আগরতলা থেকে। তো আগরতলা থেকে বোঝাতে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? ফ্রম ব্যবহার করেছি। কঠোর পরিশ্রমে বা দুর্ঘটনায় মারা যাওয়া বোঝালে ফ্রম বসে। মারা যাওয়ার আরেকটা প্রিপোজিশন আমরা পেলাম, এটা হবে কোনো হার্ড ওয়ার্ক অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, যেমন হি ডাইড ফ্রম অ্যাক্সিডেন্ট, এক্ষেত্রে কিন্তু ফর অ্যাক্সিডেন্ট হবে না, বাই অ্যাক্সিডেন্ট হবে না, অফ অ্যাক্সিডেন্ট হবে না, এটা হবে ফ্রম অ্যাক্সিডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রিপোজিশনটা হচ্ছে টু। টু আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের গতি বোঝাতে। অর্থাৎ ভার্বের গতি কি? যেমন গো একটা ভার্ব, গো মানে যাওয়া, যাওয়াটা হচ্ছে একটা গতিশীল। কাম, কাম একটা ভার্ব, কামটাও কিন্তু একটা গতিশীল ভার্ব। তো এরকম যাওয়া, আসা, পৌঁছা, এই ধরনের অর্থগুলো প্রকাশ করতে সাধারণত আমরা কি ব্যবহার করে থাকি? টু ব্যবহার করে থাকি। যেমন আই গো টু স্কুল, এক্ষেত্রে গো আছে বলে আমি টু ব্যবহার করেছি। নেক্সট, প্লিজ কাম টু মি, আমার দিকে আসো, অর্থাৎ দিকে, নিকটে, প্রতি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত টু ব্যবহার করে থাকি। আমরা একটা চিঠি লিখবো, আমরা টু ব্যবহার করি। গো টু হিম, তার দিকে যাও। রাইট এ লেটার টু হিম, তাকে একটা বা তার প্রতি একটা চিঠি লিখো, সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করেছি। তারপর অফের ব্যবহারটা, অফ আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত সেন্টেন্সের মধ্যে রোগে মারা যাওয়া বোঝালে আমরা অফ ব্যবহার করি। আর অন্যান্য ক্ষেত্রে আমরা যে অফ গুলো ব্যবহার করি এগুলো গ্রুপ ভার্ব হিসেবে থাকে বা ফ্রেজ ভার্ব হিসেবে থাকে। একটা ফ্রেজ অর্থাৎ অন্য ওয়ার্ডের সাথে অফটা যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত অফ গুলো ব্যবহার করে থাকি। তো কোন কোন ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি? আমার পিডিএফ নোটস এর মধ্যে আমি বক্স করে করে দিয়েছি অফের ব্যবহার, ইনের ব্যবহার। অর্থাৎ পার্টিকুলার এই ওয়ার্ডগুলোর পরে চোখ বন্ধ করে তুমি অফ লিখতে পারবে, চোখ বন্ধ করে ইন লিখতে পারবে, অ্যাট লিখতে পারবে। কোনগুলোর ক্ষেত্রে আমরা এই ব্যবহারগুলো করব এগুলো খুব সুন্দরভাবে আমার পিডিএফ নোটস এর মধ্যে আছে। অ্যাডভান্স লেভেলে ওইগুলো তোমরা স্টাডি করবে, পরীক্ষাতে আসলে কখনোই তোমাদের প্রিপোজিশন ভুল হবে না। যেমন হি ডাইড অফ ক্যান্সার, ডাইড অফ ম্যালেরিয়া, ডাইড অফ টাইফয়েড, এই ধরনের কোনো একটা রোগ যদি হয় সেটা বোঝাতে আমরা সাধারণত অফ ব্যবহার করে থাকি। তারপরে অ্যামং এর ব্যবহার, অ্যামংটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? অ্যামং এবং বিটুইন, এই দুইটা আমরা সাধারণত মধ্যে অর্থে ব্যবহার করি। যেমন তোমার ক্লাসে অনেক স্টুডেন্ট রয়েছে, তুমি প্রত্যেকের মধ্যে চকলেট বিতরণ করে দেবে। তোমার ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, তুমি দুইজনের মধ্যে কোনো কিছু বিতরণ করে দেবে, সেই ক্ষেত্রে আমরা অ্যামং আর বিটুইনটা ব্যবহার করে থাকি। এর মধ্যে অ্যামংটা ব্যবহার করি অনেক বা অনেকগুলোর মধ্যে অর্থ বোঝাতে। যেমন ডিস্ট্রিবিউট কেক অ্যামং দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদের মধ্যে কেক বন্টন করে দাও, মানে সবাই পাবে, এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব। তারপর বিটুইনের ব্যবহারটা, বিটুইনটা কোথায় করব? দুটি বা দুইজনের মধ্যে যদি কোনো বন্টন করে দেওয়া অর্থ বোঝায় সেই ক্ষেত্রে আমরা সাধারণত বিটুইন ব্যবহার করে থাকি। যেমন ডিস্ট্রিবিউট কেক বিটুইন রাম এন্ড শ্যাম, রাম এবং শ্যামের মধ্যে কেকটা বন্টন করে দাও, এক্ষেত্রে কিন্তু সবাই পাচ্ছে না, শুধুমাত্র রাম পাচ্ছে আর শ্যাম পাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? বিটুইন ব্যবহার করতে হবে। আলোচনা থেকে কতটুকু শিখতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, চলো আমরা এক পলক দেখে নিই। যেমন নাম্বার 1, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, টেবিলটার উপরে বইটি। তো এই ক্ষেত্রে উপরে অর্থে কোন প্রিপোজিশন ব্যবহার করা হবে? টেবিলটার উপরে বইটি মানে টেবিলটাকে বইটা ছুঁয়ে রয়েছে তার উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকে অর্থ বোঝালে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অন, আমরা শিখেছি আমাদের আলোচনা থেকে। নাম্বার 2, হি ডাইড ড্যাশ ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা হচ্ছে একটা রোগের নাম, একটু আগে আমি আলোচনা করেছিলাম। তো রোগে মারা যাওয়া অর্থে আমরা সাধারণত যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অফ। নাম্বার 3, দ্য টাইগার জাম্পড ড্যাশ দ্য রিভার, নদীর উপর দিয়ে বাঘটি লাফ দিল, অর্থাৎ নদীর জলটাকে না ছুঁয়ে তার উপর দিয়ে চলে গেল।
তো কোনো কিছুকে না ছুঁয়ে তার উপর দিয়ে চলে যাওয়া অর্থে বোঝাতে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওভার। নেক্সট নাম্বার 4, হি স্টার্টস ড্যাশ আগরতলা। আগরতলার উদ্দেশ্যে সে যাত্রা করে। তো কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে আমরা সাধারণত যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফর। তো আশা করি এই ক্ষেত্রে প্রত্যেকটারই তোমরা আনসার করতে পেরেছো, এবং তোমরা আনসার করতে পেরেছো একটা কারণে, কারণ পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনেছো। তো এই হচ্ছে আমাদের আজকের প্রিপোজিশনের উপর সম্পূর্ণ আলোচনা, এবং এটা অবশ্যই বেসিক লেভেলে আলোচনা। অ্যাডভান্স লেভেলে ক্লাস করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে এবং নেক্সট ক্লাসগুলো করবে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আজকের ক্লাসটি দেখার জন্য।